ইরানে এখন যা হচ্ছে সেটাকে শুধু বিক্ষোভ বললে পুরো চিত্রটা ধরা পড়ে না। এটা অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা আর আন্তর্জাতিক শক্তির লড়াই সব মিলিয়ে একটি বড় সংকট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিদেশি মুদ্রার দাম যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেটা স্বাভাবিক নয়। তার মতে, এই অস্থিরতার কারণে ব্যবসায়ী ও দোকানিরা কাজ করতে পারছেন না। তিনি সরাসরি দায় চাপিয়েছেন শত্রু শক্তির ওপর। খামেনির দাবি, কিছু মানুষকে শত্রুরা উস্কানি দিচ্ছে বা টাকা দিয়ে মাঠে নামাচ্ছে। এরা দোকানি ও ব্যবসায়ীদের পেছনে দাঁড়িয়ে ইসলাম, ইরান ও ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। খামেনি এখানে একটি স্পষ্ট বিভাজন টানেন। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যেতে পারে, কিন্তু যারা সহিংসতা করছে তাদের সঙ্গে আলোচনা অর্থহীন। তার ভাষায়, দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না। এই বক্তব্যের প্রতিক্রিয়া আসে সঙ্গে সঙ্গে। বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে খামেনির বক্তব্য উড়িয়ে দিয়ে লেখেন, ইন ইয়োর ড্রিমস। এই এক লাইনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কিন্তু ইরানের ভেতরে পরিস্থিতি শুধু কথা লড়াইয়ে সীমাবদ্ধ নেই। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। সরকার এখন বিক্ষোভকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত করছে। নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বলছে, বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা এই অস্থিরতা উস্কে দিচ্ছে। ইরানের বাজার বা বাজার অঞ্চল ঐতিহাসিকভাবে ইসলামী শাসনের বড় সমর্থক। খামেনির বক্তব্যে বলা হয়, প্রকৃত ব্যবসায়ীদের অর্থনৈতিক অভিযোগ যৌক্তিক। মুদ্রার অবমূল্যায়ন, ডলার, রিয়ালের দামের ওঠানামা, সব মিলিয়ে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। একজন ব্যবসায়ী যদি বলেন, আমি আর ব্যবসা চালাতে পারছি না, সেটা ভুল নয়। কিন্তু সরকার বলছে, এই বাস্তব সমস্যার সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করছে। তাদের লক্ষ্য ব্যবসা নয়, বরং রাষ্ট্রকে দুর্বল করা। এই বিষয়টি সরকার কোনোভাবেই মেনে নেবে না। এদিকে রাস্তায় পরিস্থিতি ক্রমে ভয়াবহ হচ্ছে। সিরাজ শহরে কাশেম সোলাইমানের ব্যানারে আগুন দেওয়া হয়। তিনি ছিলেন ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার, যাকে যুক্তরাষ্ট্র ড্রোন হামলায় হত্যা করেছিল। অন্য শহরে পুলিশ চৌকি পোড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়েছে। কিছু এলাকায় গুলিও চালানো হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য দুপক্ষই আছে। শত শত মানুষ গ্রেপ্তার হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ২৫টি প্রদেশের ৬০টির বেশি শহরে। কুর্দি রাজনৈতিক দলগুলো এখন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে। দোকান বন্ধ, কাজ বন্ধ, সবকিছু থামিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আন্তর্জাতিক মহলে নড়ে চড়ে বসেছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানকে সংযোগ দেখাতে বলেছে, সহিংসতার বদলে সংলাপের আহ্বান জানিয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক রাজনীতি পরিস্থিতি আরও জটিল করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরই ইরানের ওপর চাপ বাড়াতে চায়। সাম্প্রতিক ঘটনাগুলোকে অনেকেই সেই চাপের অংশ হিসেবে দেখছেন। ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন রাজনীতিকদের বক্তব্য ইরানের নেতৃত্বকে আরও সতর্ক। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করল? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $৫ মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়। কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি এস ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। অবশেষে কি সবুজ সংকেত দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে হাঁটছে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ইসরায়েলের মাথায়। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক এমন তথ্য সামনে আসছে যা ইঙ্গিত দিচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো এক নতুন আরও বিপজ্জনক ধাপে ঢুকে পড়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পারমাণবিক বোমা তৈরি করা খুব কঠিন কিছু নয়, বরং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও এটা সহজ। এই একটি বক্তব্যই যথেষ্ট ছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলতে। কেন? কারণ এতদিন ধরে ইরান বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু এখন যদি প্রকাশ্যে বলা হয় বোমা বানানো সহজ, তাহলে সন্দেহ আরও গভীর হয়। এর মধ্যেই ইতালির একটি গবেষণা সংস্থা দাবি করেছে চলতি বছরের অক্টোবর মাসেই খামেনি নাকি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। এই ওয়ারহেড নাকি ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই তথ্য পরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশ করে। এখানে বড় প্রশ্ন হলো খামেনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেবেন? কারণটা খুঁজতে গেলে আমাদের যেতে হবে জুন মাসের সেই 12 দিনের যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি নাড়িয়ে দেয়। এই যুদ্ধের পর ইরানের ভেতরে, বিশেষ করে IRGC বা রিভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিনের দাবি আরও জোরালোভাবে তুলেছেন ইরানের নিজের পারমাণবিক অস্ত্র দরকার। এতদিন খামেনি এই বিষয়ে বাধা দিয়ে এসেছিলেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা নাকি তার অবস্থান বদলে দিয়েছে, এমনটাই দাবি করছে ওই গবেষণা সংস্থা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ক্ষতি করেছে, কিন্তু বাস্তবে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, না। গ্রসির মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অক্ষত রয়েছে, আর সেটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। তার ভাষায় ইরানের কাছে থাকা অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও নিরাপদেই আছে, আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তাহলে প্রশ্ন আসে, ইউরেনিয়াম গেল কোথায়? গ্রসি পরিষ্কার করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি 1 বা 2টি স্থাপনায় সীমাবদ্ধ নয়। দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু অবকাঠামো, গবেষণা কেন্দ্র এবং সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এমনকি রাশিয়ার সহায়তায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনাও চলছে। মানে দাঁড়াচ্ছে একাধিক স্থাপনায় হামলা করলে ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। এর মধ্যেই ইরান আরেকটি বড় দাবি করেছে। তারা বলছে তাদের প্রকৃত মিসাইল শক্তির পুরোটা এখনও প্রকাশই করা হয়নি। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, ইরানি ফাতা মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড সিস্টেমও নাকি এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কোনো এলোমেলো হামলা নয়।
বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ৩৯৫ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। ১. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। ২. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। ৩. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ককে গ্যারান্টর হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। $1 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি $9.23 বিলিয়ন বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতে এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন।
এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় $9.23 বিলিয়ন, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে, আর এতে ইরানের সাইবার ক্যাপাবিলিটি সত্যিই চমক দেখাচ্ছে। ইরান লিঙ্কড হ্যাকিং গ্রুপ হান্দালা দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ তজাচির ব্রাভারম্যানের আইফোন হ্যাক করেছে। এটা কোনো সাধারণ হ্যাকের ঘটনা নয়। 28 ডিসেম্বর 2025 হান্দালা গ্রুপ এক্সে পোস্ট করে বলেছে তারা ব্রাভারম্যানের আইফোন 16 প্রো ম্যাক্স হ্যাক করেছে। ব্রাভারম্যান তো নেতানিয়াহুর সবচেয়ে কাছের লোক, গেটকিপার, যিনি প্রধানমন্ত্রীর অফিসের সব সিক্রেট কন্ট্রোল করেন। হ্যাকাররা বলছে তাদের হাতে এনক্রিপ্টেড চ্যাট, ভিডিও, হিডেন ডিলস, করাপশনের প্রমাণ, অ্যাবিউজ অফ পাওয়ার সব আছে। তারা এটাকে বিবিগেট অপারেশন বলে নাম দিয়েছে, যা নেতানিয়াহুর ইনার সার্কেলের কাতার গেট স্ক্যান্ডালের সাথে জড়িত। ইতিমধ্যে কিছু ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট, ছবি লিক করেছে যেখানে ব্রাভারম্যানের ট্রাম্প বাইডেনের সাথে ছবি আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বলছে কোনো ব্রিচ পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, ইসরায়েলের লিডারশিপে প্যানিক ছড়ানো। হান্দালা গ্রুপ কারা? রিসার্চাররা বলছেন এটা ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের সাথে লিঙ্কড। এর আগে তারা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ফোন হ্যাক করেছে, আরও অনেক ইসরায়েলি ইনস্টিটিউশন টার্গেট করেছে। এটা ইরানের সাইবার ডিফেন্সের অংশ, যেখানে তারা শত্রুর দুর্বলতা এক্সপোজ করে। ইরান সাইবার হামলার মাধ্যমে শত্রুকে যেন বলছে তোমার সিকিউরিটি কোনো কাজের নয়। এই সাইবার অ্যাটাকটা নতুন ব্যাটলফিল্ড খুলে দিয়েছে স্মার্টফোনের ভেতরে। ইসরায়েল তো ভয় পাচ্ছে, কারণ তাদের লিডারদের সিক্রেট এক্সপোজ হলে পলিটিক্যাল স্টর্ম হবে। কাতার গেট স্ক্যান্ডালে নেতানিয়াহুর এইডরা একিউজড, আর এখন এই লিক সেটাকে ওপেনাইজ করছে। ইরান দেখাচ্ছে যে তারা শুধু মিসাইল নয়, সাইবারেও অ্যাডভান্সড। এটা ডিটারেন্স, শত্রুকে বলছে আক্রমণ করলে তোমারও দুর্বলতা বের হয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের এই স্ট্র্যাটেজি স্মার্ট আর সাহসী। এর মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইউরোপের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। এটি ইরাকের সাথে 1980-এর যুদ্ধের চেয়েও জটিল, কারণ এখন অর্থনৈতিক, পলিটিক্যাল, কালচারাল, সিকিউরিটি সব ফ্রন্টে চাপ। জুন মাসে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয় শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয় 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে তুলে ধরে।